আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা কলেজের মানবিক বিভাগের আমার সুপ্রিয় ছাত্ররা, দীর্ঘদিন পরে তোমাদের সামনে আবার ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। তো আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আমিও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা ও দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পুনরায় যে আবার ঈদ উদযাপন শেষে আবার একত্রিত হওয়ার এই যে একটা সৌভাগ্য প্রদান করেছেন, আমরা যে আবার ক্লাসে মিলিত হতে পেরেছি, এই জন্য আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা সকলে আল্লাহর কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো তোমরা আশা করি সকলে ঈদ ভালোভাবেই সম্পন্ন করেছো। তো ঈদের খুশির শেষে পাশাপাশি হচ্ছে আমাদের রহমত, বরকত, মাগফিরাতের যে মাস রমজান, সেটা আমাদের থেকে চলে গিয়েছে। আমরা পুনরায় যে আবার এই রমজান পাবো তার কোনো নিশ্চয়তা নেই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে পুনরায় এই রমজান সামনে আনেন, তাহলে হয়তো তখন আমরা পাবো। তো আমাদের মাঝ থেকে অনেক সহকর্মী, পিতামাতা, বন্ধুবান্ধব, আমাদের অনেকের সন্তানাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো এই যে আমাদের যারা আত্মীয় স্বজন, পরিচিতজন, পিতামাতা, সন্তানাদি, আমাদের সহকর্মীদের যারাই আল্লাহর ডাকে চলে গিয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদের দুনিয়ায় ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত যে সমস্ত গুনাহ তারা করেছেন, জানা অজানা সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাত নসিব করেন। পাশাপাশি যে সমস্ত নিষ্পাপ শিশু দুনিয়া থেকে চলে গিয়েছে, বিশেষ করে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলেছে এবং বিশ্বের অন্যান্য দেশে মুসলিমদেরকে যেভাবে অন্যায় অত্যাচার, নিপীড়ন চলছে, তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দান করুন, আমিন। এর পাশাপাশি আমার ঢাকা কলেজের, আমার ডিপার্টমেন্টের আমার সুপ্রিয় সহকর্মী মোহাম্মদ শরীফুল ইসলামের বড় সন্তান মানাস বাবু গতকাল দুপুর 11:30টার দিকে তার নানা বাড়িতে পুকুরে ডুবে ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিষ্পাপ শিশুটিকে শহীদের মর্যাদা দান করুন, আমিন। এবং পাশাপাশি তাদের তার পিতামাতাকে এই শোক সইবার সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। তো যাই হোক, আমার যারা ছাত্ররা এই অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছো, তোমরা ইতিমধ্যে হয়তো আজকের যে আমার আলোচনার বিষয় সেটা দেখেছো। এই দুটো বিষয় নিয়ে আমি রমজানের আগের দুটো ক্লাসে আলোচনা করেছিলাম যে উসর এবং খারাজ। এই উসর এবং খারাজের যে গুরুত্ব সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আরেকবার একটু আমি রিপিট করে নিচ্ছি যে উসরটা কি আর খারাজটা কি। উসর হচ্ছে একটি ইসলামী স্টেটে যারা মুসলিম নাগরিক, তারা তাদের জমিতে উৎপাদিত ফসলের যে কর রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করে, সেটাই হচ্ছে উসর। আমি আর বিস্তারিত ব্যাখ্যা করলাম না। আর খারাজটা হচ্ছে একটি ইসলামী স্টেটে যে সমস্ত অমুসলিম নাগরিকরা বসবাস করে, তারা তাদের জানমালের নিরাপত্তার জন্য রাষ্ট্রকে যে ট্যাক্স প্রদান করে, সেটাই হচ্ছে খারাজ। তো আমরা অর্থাৎ অমুসলিম নাগরিকদের তারা যে বসবাস করে একটি দেশে, সেই দেশে বসবাসের নিরাপত্তা বিধানের জন্য ইসলাম কর্তৃক নির্ধারিত এটা একটা
তাদের উপরে অর্পিত একটা কর। তো যাই হোক, ভূমিকর। তো আমরা এখন এই উসর ও খারাজের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব, যে এই উসর এবং খারাজ থেকে যে রাষ্ট্র যে আয় করে, রাষ্ট্রীয় কোষাগারে যে অর্থটা জমা পড়ে, এই জমাকৃত অর্থটা রাষ্ট্র কি করবে, বা রাষ্ট্র কোন কোন খাতে এই জমা প্রদানকৃত বা জমা গচ্ছিত রাখে যে জনগণ রাষ্ট্রের কাছে, সেটা রাষ্ট্র কোন কোন খাতে ব্যয় করবে বা এটার গুরুত্ব কতটুকু। তো এক নম্বরে যদি আমরা বলতে যাই যে উসর ও খারাজের যে গুরুত্বটা, সেটা যদি বলি যে রাষ্ট্রীয় যে অর্থনীতি, একটা রাষ্ট্রের অর্থনীতির উন্নয়নে এই উসর এবং খারাজ একটা অনন্য ভূমিকা রাখে। তো রাষ্ট্র যখন তার রাষ্ট্রের মুসলিম অমুসলিম নাগরিকদের থেকে এই অর্থটা তার রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়ে, তখন রাষ্ট্র অর্থনৈতিকভাবে কি হয়, স্বাবলম্বী হয়। রাষ্ট্রীয় কোষাগারে যখন এই অর্থটা জমা পড়ে, রাষ্ট্রের হাতে একটা উদ্বৃত্ত টাকা তখন এটা চলে আসে, রাষ্ট্র তখন সমৃদ্ধ হয়। এই অর্থটা রাষ্ট্র তার এটা একটা রাষ্ট্রের আয়ের উৎস। তো এই রাষ্ট্রের যে আয়ের উৎস, এই আয়টা রাষ্ট্র কি করতে পারে, তার উন্নয়নে এটা ব্যয় করতে পারে। বিভিন্ন ধরনের উন্নয়ন হতে পারে রাষ্ট্রের, অর্থনৈতিক খাতে ব্যয় করতে পারে, রাষ্ট্রের অন্যান্য বিভিন্ন ধরনের সেক্টর আছে। অর্থাৎ যে সমস্ত সেক্টরগুলোতে প্রয়োজন বোধ করবে রাষ্ট্র যে এই সেক্টরে এখন ইনভেস্টমেন্ট করা দরকার, বা এখানে বিনিয়োগ করা দরকার, বা এইখান থেকে টাকাটা নিয়ে এই খাতে আমরা এখন বিনিয়োগ করতে পারি, রাষ্ট্র সেই খাতেই এই অর্থটা বিনিয়োগ করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে এই ইসলামী রাষ্ট্রের অর্থনীতিতে উসর ও খারাজের থেকে যে আয়টা, সেটা আসার ফলে কি হয়, ইসলামী রাষ্ট্রের অর্থ ব্যবস্থা আরও কি হয়, মজবুত হয় বা আরও সমৃদ্ধ হয়। এরপরে আমরা বলতে পারি যে অমুসলিমদের একটা মর্যাদা এখানে বৃদ্ধি পায়। ইসলামী স্টেটে যে সমস্ত অমুসলিম নাগরিকরা আছে, তারা কি করে, তাদের এই যে তাদের উপরে অর্পিত যে কর বা খারাজের মাধ্যমে তারা যে অর্থটা রাষ্ট্রে প্রদান করে, এই রাষ্ট্রে প্রদানকৃত অর্থ যখন তারা দিয়ে দেয়, তখন রাষ্ট্র কি হয়, তাদের উপরে বাধ্য হয়ে যায় রাষ্ট্র যে ওই নাগরিককে, যিনি অমুসলিম, তার জানমালের নিরাপত্তাটা অবশ্যই রাষ্ট্রকে বিধান করতে হবে। অর্থাৎ ওটার বিনিময়ে রাষ্ট্র তখন তার জানমালের নিরাপত্তা দেওয়াটা ফরজ হয়ে যায়। ইসলামী রাষ্ট্রে সাধারণত মুসলমানরা তাদের উসর আদায় করে। উসর আদায় করার পর রাষ্ট্রের ওই মুসলিম নাগরিক যতটুকু মর্যাদা পায় বা যতটুকু মর্যাদার অধিকারী হয়, অনুরূপভাবে একজন অমুসলিম তার খারাজ আদায়ের মাধ্যমে ঠিক ততটুকুই রাষ্ট্রের কাছে সে মর্যাদার অধিকারী হয়। অর্থাৎ এখানে রাষ্ট্রের কাছে উভয়ে তখন সমান দৃষ্টিতে বা সমদৃষ্টিতে সমমর্যাদার অধিকারী হয়, কাউকে এখানে ছোট করে দেখা হয় না। অর্থাৎ মুসলিম নাগরিক যেমন একটি রাষ্ট্রের নাগরিক, তার ঠিক যতটুকু মর্যাদা, একজন অমুসলিম নাগরিক তারও ঠিক ততটুকুই মর্যাদা। এরপরে রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন করা যায়। এই উসর এবং খারাজ থেকে যে অর্থটা রাষ্ট্র আয় করে, এই অবকাঠামো উন্নয়ন বলতে আমরা কি বুঝি? অবকাঠামো বলতে আমরা রাষ্ট্রের বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করতে পারে, রাষ্ট্রের অফিস আদালতের ডেভেলপমেন্ট করতে পারে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দির, বিভিন্ন ধরনের অবকাঠামো আছে, কালভার্ট, ব্রিজ, রেল লাইন, সড়ক পথ, এই সমস্ত অবকাঠামো উন্নয়ন রাষ্ট্র যখন তার রাষ্ট্রীয় কোষাগারে অর্থের ঘাটতি হয়, তখন এই উসর এবং খারাজের মাধ্যমে যে অর্থটা আয় হয়, সেটা দ্বারা রাষ্ট্র এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করতে পারে। এরপরে রাষ্ট্র কি করতে পারে? দারিদ্র্য বিমোচন করতে পারে। রাষ্ট্রের
যে সমস্ত নাগরিকরা দরিদ্র শ্রেণীর নাগরিক, তাদের কল্যাণে রাষ্ট্র কী করতে পারে, বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। রাষ্ট্র এই উসর এবং খারাজ যে অর্থটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, সে অর্থ দ্বারা রাষ্ট্র নানা ধরনের উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করতে পারে। তো একটি শিল্প কলকারখানা যদি প্রতিষ্ঠা করে, কিংবা কুটির শিল্প হতে পারে, বা আরও নতুন নতুন বিভিন্ন দেশের প্রযুক্তিগুলো যদি আমাদের দেশে ডেভেলপ করে সে সমস্ত খাতে বিনিয়োগ করা যায়, তখন সে সমস্ত সেক্টরে আমাদের জনগণ যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছে তাদেরকে সেখানে নিয়োগ বা কর্মসংস্থানের সুযোগ করা যায়, কিংবা শিক্ষিত বেকার যারা চাকরির সন্ধানে আছে, চাকরি পাচ্ছে না, এ সমস্ত বেকার যুবকদেরকে নানা ধরনের প্রযুক্তি খাত হতে পারে, কিংবা উন্নয়নমূলক অন্যান্য খাতের যে ট্রেনিংগুলো আছে, সেই ট্রেনিংগুলোর মাধ্যমে তাদেরকে বিভিন্ন সেক্টরে তাদেরকে কর্মসংস্থানের ব্যাপারে সহায়তা করতে পারে। তাহলে এই যে এভাবে রাষ্ট্র তার এই সঞ্চিত অর্থ, যেটা উসর এবং খারাজ থেকে রাষ্ট্র আয় করে থাকে, এই সঞ্চিত অর্থ দ্বারা একটা সুষ্ঠু সুন্দর পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র তার দরিদ্র শ্রেণীর যে সমস্ত জনগণ আছে তাদের পাশে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে এই খাতগুলো যে ব্যয় করবে, যে অবকাঠামোগত উন্নয়ন বা কলকারখানা, শিল্প কলকারখানা, কিংবা অন্যান্য আদার্স কোনো ডেভেলপমেন্ট খাতে যদি বিনিয়োগ করতে চায়, সেটা একটা কেন্দ্র ওয়াইজ না হয়ে এটা যদি বিনিয়োগটা যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ খুব পিছিয়ে আছে, সে সমস্ত এলাকায় যদি আমরা জানি এখন প্রযুক্তি খাতে খুব মানুষ এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবী প্রযুক্তির কারণেই, উন্নয়নশীল দেশ যারা আছে তারা প্রযুক্তির ব্যবহারের কারণেই কিন্তু তারা আজকে উন্নত। তো আমরা এখন ডিজিটাল যুগে বসবাস করছি। এই প্রযুক্তি খাতে যদি গ্রামগুলোতে, ইউনিয়নগুলোতে বিনিয়োগ করা যায়, সেখানকার যারা বেকার যুবকরা আছে, যুবক যুবতীরা আছে, শিক্ষিত বেকার আছে, তাদেরকে যদি এই সমস্ত খাতে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া যায়, তাহলে দারিদ্রতার সংখ্যাটা কমে আসবে, বেকার যুবকদের সংখ্যাটাও কমে আসবে। এরপরে কর্মসংস্থানেরও সৃষ্টি করা যেতে পারে রাষ্ট্রীয় ব্যবস্থায়। সেটা বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হতে পারে, কিংবা পাশাপাশি ছোট বড় শিল্প প্রতিষ্ঠান হতে পারে, গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান হতে পারে, কুটির শিল্প হতে পারে, পাশাপাশি গ্রাম অঞ্চলে তো হতে পারে যে হাঁস, মুরগি, মাছ, এই সমস্ত বিষয়ের খামার তৈরি করা যেতে পারে, কিংবা ফলের বাগান হতে পারে, ফুল ফলের বাগান হতে পারে, এই ফুল ফলের কৃষি খামারে বিনিয়োগ করা যেতে পারে। গ্রামগুলোতে যদি এরকম ফুল ফল কৃষি খাতে বিনিয়োগ করা যায়, কিংবা হাঁস, মুরগি, মাছের চাষ বা খামার তৈরি করা যায়, প্রতিটা গ্রামে, উপজেলা পর্যায়ে যদি সরকার বিনিয়োগ করে এ সমস্ত খাতে সুষ্ঠু তদারকির মাধ্যমে, তাহলে ওই সমস্ত এলাকার অনেক বেকার যুবক এখানে এই সমস্ত কাজে ইনভলভমেন্ট তাদের বেড়ে যাবে, কর্মসংস্থানের সুযোগ হবে। তখন ওই এরিয়ার মানুষের জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হয়ে যাবে। যখন মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, কিংবা একটা শিল্প কারখানা, খামার, কিংবা আদার্স নার্সারি, কৃষি খামার যদি প্রতিষ্ঠিত হয়, তো এগুলোর কারণে যোগাযোগ ব্যবস্থারও কিন্তু উন্নয়ন করতে হবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবগুলোই কিন্তু তখন তৈরি করতে হবে। তখন এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে সে সমস্ত জায়গায় আধুনিক যে প্রযুক্তিগুলো আছে তার ছোঁয়াও কিন্তু তখন চলে যাবে। আমাদের বাংলাদেশের এমন এমন গ্রাম এখনও আছে যেখানে হয়তো এখনও বিদ্যুৎই পৌঁছায়নি। সেখানে হয়তো এই যে আমরা ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন ইকুইপমেন্টগুলো যে ব্যবহার করছি, অনেক জিনিস হয়তো সেখানে যায়নি। আজকে তোমাদের সামনে এই যে লাইভ ক্লাস নিচ্ছি, অনেক গ্রাম প্রত্যন্ত অঞ্চলে আছে, অনেক গরিব মানুষ আছে, অনেক গরিব সন্তানরা আছে, তারা এই জিনিসই জানে না যে অনলাইন ক্লাসটা কি, অনলাইনে আবার কি করে ক্লাস হয়, কিভাবে অনলাইনে ক্লাস
নেয়। হ্যাঁ, তো এই যে প্রযুক্তিটা যখন প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে যাবে, তখন এই আধুনিক বিশ্বের যে ছোঁয়া, হ্যাঁ, সেটা মোবাইলের মাধ্যমে হোক, সেটা টেলিভিশনের মাধ্যমে হোক, হ্যাঁ, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন মানুষ এগুলোর ছোঁয়া পাবে, তখন কি হবে, মানুষ আস্তে আস্তে কিভাবে নিজেকে ডেভেলপ করা যায়, কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, সেই চিন্তা চেতনা তখন তার মস্তিষ্কে ডেভেলপ হবে। তো এক সময় আমরা যখন ছোট ছিলাম, সেই 80-র দশকের কথা বলছি, আমরা গ্রামে গেলে দেখেছি যে খুব কম বাড়িতেই কিন্তু স্যানিটারি ল্যাট্রিন ছিল। অনেক বাড়িতে দেখা যেত যে তারা বাড়ি থেকে বেরিয়ে দূরে যে কোনো ক্ষেতের আইলের পাশে কিংবা কোনো গাছের গোড়ায় একটু আবডালে যে, হ্যাঁ, খালের পাড়ে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক ডাকে সাড়া দিত। এখন কিন্তু বাংলাদেশের এরকম খুব কম এরিয়াই আছে যেখানে স্যানিটারি ল্যাট্রিনের অভাব হবে। আমার মনে হয় প্রতিটা গ্রামে, হ্যাঁ, প্রতিটা থানায়, প্রতিটা বাড়িতেই এখন এই স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা, হ্যাঁ, হয়ে গেছে। তো এগুলো আসলে প্রযুক্তির কারণেই, মানুষ আধুনিক যুগের ছোঁয়ার কারণেই মানুষ এগুলো জানতে পেরেছে। এগুলোর ব্যবহার করলে কি সুবিধা অসুবিধা সেটাও জানতে পেরেছে, হ্যাঁ, যার কারণেই কিন্তু মানুষ এই জিনিসগুলো মেনে নিয়েছে। তো এরপরে উৎপাদন বৃদ্ধি হতে পারে। উৎপাদন বৃদ্ধি বলতে এখানে বোঝা যাচ্ছে যে ওই অর্থ দ্বারা কি, যখন শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হবে, তখন অভাবী দুস্থ লোক যারা আছে তারা কি হবে, এই শিল্প কলকারখানায় আসবে, এসে তারা অর্থ উপার্জন করবে। তার মানে কি, তারা দেশের অর্থনীতিতে তারা দেশকে সহায়তা করবে। কিভাবে? দেশের যে উৎপাদিত প্রোডাক্টগুলো, বিভিন্ন কলকারখানায় যে উৎপাদিত প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো তারা কেনার জন্যই কিন্তু বাজারে যাবে। সে যখন একটা চাকরিতে জয়েন করবে, তার কর্মসংস্থানের সুযোগ হবে, সে বেতন পাবে, বেতনের টাকা দিয়েই তো সে বাজারে যাবে। এই যে আমরা যে জাকাত দেই, গরিব নিঃস্ব মানুষকে জাকাত দেই, একজন শিল্পপতি সে যদি চিন্তা করে যে আমি জাকাত দিলে আমার কি লাভ, আমার সম্পদ কিভাবে বৃদ্ধি পাবে, একজন শিল্পপতির মাথায় এটা আসতে পারে যে আমার কলকারখানায় যে উৎপাদিত পণ্য, আমি ওই টাকাটা যদি না দিয়ে এখানে আমি ইনভেস্ট করি, আমার পণ্য আরও বাড়বে। তা আমি আমার এই পণ্য টাকা থেকে যদি আমি জাকাত দেই গরিব মানুষকে, তাহলে আমার কি লাভ, আমার তো কোনো সম্পদ বৃদ্ধি পাবে না। আসলে সম্পদ অবশ্যই তার বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে? সে যখন তার অর্থ থেকে তার উপরে যে ফরজ জাকাত হয়েছিল নির্ধারিত, তো সেই টাকাটা সে যখন গরিব দুস্থ মানুষকে দিয়ে দিবে, তখন কিন্তু ওই গরিব দুস্থ মানুষটি ওই টাকাটা নিয়ে বাজারে যাবে এবং এই শিল্পপতি তার শিল্প কলকারখানায় উৎপাদিত যে পণ্য সেটিই কিন্তু কিনবে। তাহলে কি হলো? এই শিল্প কারখানার মালিক, তার পণ্য যখন বাজারে বিক্রি হবে, তার মানে কি, তার হাতে তো টাকা আসবে, তাহলে তার সম্পদ বৃদ্ধি পাবে না? অবশ্যই তার সম্পদ বৃদ্ধি পাবে। আর সে যদি এই জাকাতের অর্থটা না দিত, তাহলে এই গরিব দুস্থ লোকগুলো তো বাজারেও যেত না, তার পণ্যও কিনতো না। আর পণ্য বিক্রি না হয়ে কি হতো? পণ্য পড়ে থাকতো দোকানে। এখন একটা দোকানে যখন একজন দোকানদার বসে, সে তো চায় যে আমার পণ্য বিক্রি হোক, অল্প লাভে হলেও ক্রেতারা আসুক, কিনে নিয়ে যাক, কিনলেই তো তার লাভ। আর না কিনে পড়ে থাকলে তো তার লাভ নেই। তাহলে ওইভাবে একজন শিল্পপতি যখন এই গরিব দুস্থ নিরীহ মানুষদেরকে তার জাকাতের টাকাটি দিবে, তখন এই লোকটি এই শিল্পপতির উৎপাদিত পণ্যটাই কেনার জন্য বাজারে যাবে। পক্ষান্তরে কি হচ্ছে? শিল্পপতির সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ঘুরে ফিরে তার টাকাটাই কিন্তু আবার তার কাছে আসছে। তাহলে এভাবে রাষ্ট্র এই উৎপাদন বৃদ্ধি করতে পারে। উৎপাদন বৃদ্ধির ব্যাপারে যে সমস্ত ভূমিকা নেওয়া প্রয়োজন একটি ইসলামী রাষ্ট্রের, সে সমস্ত ভূমিকা রাষ্ট্র নিতে পারে, যাতে করে দেশের সম্পদও বৃদ্ধি পায় এবং দরিদ্র শ্রেণীর মানুষও স্বাবলম্বী হয়। তো এরপরে সুদবিহীন কৃষি ঋণ রাষ্ট্র কি করতে পারে? যেহেতু
এই কৃষকরা তার জমিতে উৎপাদিত ফসলের উসর দিচ্ছেন, ওদিকে খারাজও দিচ্ছেন। তাহলে রাষ্ট্র যদি এরকম একটা আইন করে যে এবছর যে ব্যক্তি তার উৎপাদিত ফসল থেকে রাষ্ট্রীয় কোষাগারে নির্ধারিত কর বা ফসলের জাকাত জমা দিবেন, অনুরূপভাবে অমুসলিমরা উসর খারাজ আদায় করবেন, তাহলে রাষ্ট্র কি করবে? ওই কৃষককে বিনা সুদে ঋণ প্রদান করবেন। তো বিনা সুদে যখন কৃষক রাষ্ট্র থেকে ঋণ পাবে, তখন কৃষক কি করবে? তখন কৃষক আরো বেশি উৎসাহিত হবে। রাষ্ট্র তাকে বিনা সুদে টাকা দিয়েছে, ঋণ দিয়েছে, তখন কৃষক কি করবে? তার যে পতিত জমিগুলো পড়ে আছে, যেগুলো অনাবাদি অবস্থায় পড়ে আছে, পতিত জমি, সে চাষাবাদ করে না, তখন কৃষক কি করবে? এই টাকা দিয়ে ওই পতিত জমি বা অনাবাদি জমি যেগুলো সে চাষাবাদ করে না পড়ে থাকে, সেগুলোতে সে তখন চাষাবাদ করবে। তখন সে ওই জমিতে চাষাবাদ করলে তারও ফসল বা তারও সম্পদ বৃদ্ধি পাবে। অনুরূপভাবে রাষ্ট্র আরো এক্সট্রা এই যে পতিত জমি যেটা চাষাবাদ হতো না, সেটা চাষাবাদ হওয়ার কারণে পরের বছর রাষ্ট্র কি এই পতিত জমি থেকেও রাষ্ট্র উসর এবং খারাজ পাবে। তাহলে আলটিমেটলি কি হয়? রাষ্ট্র লাভবান হয়। তাহলে সুদবিহীন এরকম কৃষি ঋণ দেওয়ার ব্যাপারে রাষ্ট্র কি অগ্রণী ভূমিকা রাখতে পারে। এই উসর এবং খারাজের থেকে যে আয়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, সে অর্থ থেকেই রাষ্ট্র কি করতে পারে? কৃষককে বিনা সুদে ঋণ দিয়ে তাকে উৎসাহিত করতে পারে যে তোমার পতিত জমিতেও তুমি কি করো? চাষাবাদ করো। এরপরে রাষ্ট্র কি করতে পারে? রাষ্ট্রের জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখতে পারে। মৌলিক চাহিদা বলতে একটি নাগরিকের, একটি রাষ্ট্রের বেসিক যে নিডসগুলো আছে, অর্থাৎ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন, বিভিন্ন ধরনের মানুষের যে মৌলিক মানবিক যে চাহিদাগুলো থাকে, এই মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণের ব্যাপারে রাষ্ট্র সহায়ক ভূমিকা পালন করে। রাষ্ট্র এখানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই সমস্ত এই চাহিদা পূরণে রাষ্ট্র কি করতে পারে? রাষ্ট্র এই উসর এবং খারাজলব্ধ অর্থ ব্যয় করতে পারে নাগরিকদের প্রয়োজনে, এই বেসিক মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য, মানবিক মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য। এরপরে রাষ্ট্র কি করতে পারে? সামরিক কাজে এই উসর এবং খারাজ থেকে যে অর্থটা আয় হয়, সেটা সামরিক খাতেও রাষ্ট্র কি করতে পারে? ব্যয় করতে পারে। হ্যাঁ, সামরিক খাতে আমরা জানি যে প্রতিটা রাষ্ট্রই কি করে? সামরিক খাতে একটা আলাদা করে একটা বাজেট রাখে। হ্যাঁ, তো প্রতিটা রাষ্ট্রই এটা রাখে নিজেদের নিরাপত্তার স্বার্থে, জনগণের নিরাপত্তার স্বার্থে, নিজের রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখার নিরাপত্তার স্বার্থে। তো এই যে সামরিক খাত, শক্তিশালী সামরিক বাহিনী গঠন করা কিংবা সামরিক বাহিনীর জন্য যুদ্ধাস্ত্র ক্রয় করা নিজেদের সেফটির জন্য, তারপরে সামরিক বাহিনীতে নিয়োজিত যে সমস্ত সৈন্যবাহিনী থাকে সে সমস্ত এবং অফিসারবৃন্দ থাকে, সে সমস্ত সৈন্যবাহিনী এবং অফিসারবৃন্দের প্রশিক্ষণ প্রদানের জন্য অর্থ ব্যয় করতে হয়। সেই প্রশিক্ষণ প্রদান এবং তাদের ভরণ পোষণ, হ্যাঁ, এবং কোনো ধরনের এই সামরিক খাতে প্রশিক্ষণের সময় সামরিক বাহিনীর সৈন্যরা অসুস্থ হলে কিংবা আহত হলে কিংবা কোনো যুদ্ধে কোনো যদি সৈন্য আহত হয়, এ সমস্ত সৈনিকদের বেতন ভাতা দেওয়ার জন্য রাষ্ট্র কি করতে পারে? এই উসর এবং খারাজ থেকে আয়কৃত অর্থ ব্যয় করতে পারে। এরপরে রাষ্ট্র কি করতে পারে? রাষ্ট্র ঋণ মুক্তিতেও সহায়তা করতে পারে। ঋণ মুক্তি বলতে কাদের? বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, ইভেন রাষ্ট্রও হতে পারে। ব্যক্তির ঋণ থাকতে পারে, সেই ঋণ মৌকুফের জন্য কিংবা ওই ঋণটাকে রাষ্ট্র কি করতে পারে? আদায় করে দিতে পারে। ব্যক্তির পক্ষে রাষ্ট্র আদায় করে দিতে পারে, সেই অর্থটা এখান থেকে দিতে পারে। কিংবা কোনো গোষ্ঠীর ঋণ থাকতে পারে কিংবা রাষ্ট্রের নিজের ঋণ থাকতে পারে অন্য দেশের কাছে, তখন রাষ্ট্র
এই অর্থ থেকে, অর্থাৎ এই উসর এবং খারাজ লব্ধ অর্থ থেকে রাষ্ট্র এই ঋণ থেকে ব্যক্তিকে মুক্ত করতে পারে, কোনো গোষ্ঠীকে মুক্ত করতে পারে, ইভেন রাষ্ট্রযন্ত্র নিজে অন্য রাষ্ট্রের যদি ঋণ থাকে সেই ঋণ থেকেও মুক্ত হতে পারে। তো এই ঋণ মুক্তিতেও এই উসর খারাজ লব্ধ অর্থ দ্বারা কি রাষ্ট্র নিজেকে ঋণ মুক্ত করতে পারে। সম্পদের সুষম বন্টন, অর্থাৎ এই উসর এবং খারাজ লব্ধ যে অর্থটা, সেই অর্থটা যখন রাষ্ট্রের কাছে আসে, ফলে কি হয়, এই সম্পদ তখন রাষ্ট্র গরিবদের মাঝে কি করতে পারে, বিনিয়োগ করতে পারে, কিংবা গরিবদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে, অনুদান দিতে পারে রাষ্ট্র। হ্যাঁ, বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের সময় আমরা জানি, হ্যাঁ, রাষ্ট্রযন্ত্র তখন মানুষের পাশে যে এসে দাঁড়ায়। আমরা জানি এই করোনাকালীন সময়ে বাংলাদেশ সরকার, হ্যাঁ, গরিব নিঃস্ব দুস্থ মানুষদের পাশে, হ্যাঁ, ঈদ উপলক্ষে অনেক অনুদান প্রদান করেছেন। ইভেন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান মালিকদেরকে, হ্যাঁ, তারা যাতে তাদের গার্মেন্টসের যে গার্মেন্টস কর্মী তাদের বেতন ভাতা দিতে পারে, তাদেরকে অনুদান প্রদান করেছেন। তারপরে বাস যোগাযোগ খাতের যে ইগুলো আছে, যোগাযোগ খাতের যে যানবাহনগুলো আছে, তার সাথে নিয়োজিত যে সমস্ত শ্রমিকরা আছে, হ্যাঁ, এই সমস্ত শ্রমিকরা অনেক দিন ধরে যানবাহন চলে না, দূরপাল্লার যানবাহন চলে না, তাদের পাশেও কিন্তু রাষ্ট্র দাঁড়িয়েছে, তাদেরকেও অনুদান প্রদান করেছে। তাহলে এই যে রাষ্ট্র, এই যে বিভিন্ন দুর্যোগকালীন সময়ে এই যে রাষ্ট্রযন্ত্র জনগণের পাশে এসে দাঁড়ান, তখন এই রাষ্ট্র কোথায় এই টাকাটা পান? তাহলে এভাবে রাষ্ট্র যদি উসর এবং খারাজলব্ধ অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে সঠিকভাবে জমা হয়, রাষ্ট্র কিন্তু তখন এই টাকাই আবার জনগণকে দেয়, জনগণের পাশে এসে দাঁড়ায় রাষ্ট্রযন্ত্র। তাহলে সম্পদের কি হচ্ছে, এভাবে সুষম বন্টন হচ্ছে। সম্পদটা আবার এই গরিব জনগণের কাছে যেমন আসছে, বিপদে পড়লে তাদের কাছেও কিন্তু এই অর্থটা আবার ফিরে আসছে। তারপরে জনকল্যাণমূলক উন্নয়নেও কিন্তু রাষ্ট্র এই উসর এবং খারাজলব্ধ অর্থ ব্যয় করতে পারে। সেটা কি ধরনের, যে শিল্প প্রতিষ্ঠান যেমন প্রতিষ্ঠা করবে, সড়কের উন্নয়ন করতে পারে, সেতু নির্মাণ করতে পারে, স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে পারে, হাসপাতাল প্রতিষ্ঠা করতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের মক্তব মাদ্রাসা, হ্যাঁ, তারপরে হোটেল মোটেল, হ্যাঁ, তারপরে মন্দির, বিভিন্ন কিছু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এগুলোর প্রতিষ্ঠা রাষ্ট্র করতে পারে। তাহলে এই জনকল্যাণগুলো কাজগুলো করলে কি হবে, এই সমস্ত খাতেও কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, সুযোগ সৃষ্টি হবে। তাহলে কিছু লোক তো যখন কর্মসংস্থানের সুযোগ পাবে, তখন তাদের পরিবারগুলোও স্বাবলম্বী হবে, তারাও তখন দারিদ্র্য সীমা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। এরপরে রাষ্ট্রের সার্বিক উন্নয়ন। রাষ্ট্রের সার্বিক উন্নয়ন বলতে যে রাষ্ট্র তার মৌলিক যে উন্নয়নগুলো আছে, বেসিক যে উন্নয়নগুলো আছে, এটার পাশাপাশি রাষ্ট্র আরও কিছু উন্নয়ন করতে পারে। যেমন পর্যটন খাত, আমাদের দেশের অনেক দর্শনীয় স্থানগুলো যেমন আছে, এই সমস্ত স্থানগুলোতে যদি রাষ্ট্র যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আনতে পারে, হ্যাঁ, মানুষ সেখানে যে যদি একটু থাকার ব্যবস্থা করে, হোটেল মোটেল তৈরি করে, হ্যাঁ, আধুনিক যুগ উপযোগী হোটেল মোটেল, হ্যাঁ, তাহলে এই যোগাযোগ ব্যবস্থা এবং হোটেল মোটেল এবং সেখানে থাকা খাওয়ার যদি সুযোগগুলো রাষ্ট্র তৈরি করে দেয়, তখন কিন্তু এই পর্যটন খাতে অনেক আয় হবে। কারণ সেখানে মানুষ ঘুরতে যাবে, থাকতে যাবে, তার মানে কি, তখন সেখানে যাওয়া মানে কি, যারা এটার সাথে অন্যান্য যে মানুষ ইনভলভমেন্ট আছে, ওখানে যোগাযোগ ব্যবস্থার যখন উন্নয়ন হবে, তখন ওদিকে কি হবে, যানবাহন চলাচল করবে, তখন ওই যানবাহনে কিছু লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে, আর যানবাহনগুলো যারা ওই রাস্তায় নামাবে, ওই সমস্ত মালিকের কিছু আয় হবে। ওই সমস্ত পর্যটন এরিয়ায় যখন হোটেল মোটেল তৈরি হবে, তখন ওখানে কি মানুষ ওই হোটেল মোটেল যারা দিবে, ওই হোটেল মোটেলে যারা থাকতে যাবে, খাবে, হ্যাঁ, যে সমস্ত মালিক এগুলো ওখানে স্থাপন করবে, তাদের আয় হবে। তাহলে সার্বিকভাবে রাষ্ট্রও সেখান থেকে একটা কি পাবে, ট্যাক্স পাবে। তাহলে সবাই কিন্তু তখন আলটিমেটলি কি হবে, উন্নতির একটা ছোঁয়া দেখতে পাবে, বা সবারই কিন্তু আর্থিকভাবে একটা উন্নয়ন আসবে। এরপরে আমরা বলতে পারি যে নাগরিকদের জীবনযাত্রার মানের একটা উন্নয়ন।
জীবনযাত্রার মানের উন্নয়নের ব্যাপারে রাষ্ট্র এই লব্ধ অর্থ থেকে, অর্থাৎ এই ঊষর এবং খারাজ লব্ধ অর্থগুলো এই মানুষের উন্নয়নে ব্যয় করতে পারে। নাগরিকদের জীবনযাত্রার কিভাবে মান উন্নয়ন করা যায়, হ্যাঁ, অর্থাৎ নাগরিকদের উন্নয়ন মানেই হচ্ছে রাষ্ট্রের উন্নয়ন। একটা নাগরিকের যখন উন্নয়ন হবে অর্থাৎ সেটা রাষ্ট্রেরই উন্নয়ন হবে। একটি পরিবার যখন একটা উন্নয়নের ছোঁয়া তার পরিবারে পড়বে, স্বাবলম্বী হবে, তখন ওই পরিবারের মাধ্যমে ওই সমাজ আস্তে আস্তে পরিবর্তন হবে এবং সেই ছোঁয়াটা পুরা রাষ্ট্রেই কিন্তু ছড়িয়ে পড়বে। তো এভাবে বিভিন্নভাবে ঊষর এবং খারাজলব্ধ অর্থ দ্বারা একটি রাষ্ট্র তার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে এই অর্থ বিনিয়োগ করতে পারে এবং এই বিনিয়োগ করলে আলটিমেটলি জনগণ যেমন লাভবান হয়, রাষ্ট্রযন্ত্রও কিন্তু লাভবান হয়। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জীবিত রাখেন আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।